সাতক্ষীরা জেলা নদী, জঙ্গল আর নোনা জলের এই জনপদ যতটা সুন্দর, তার চেয়েও হাজার গুণ বেশি রহস্যময় এখানকার লোকগাথাগুলো। আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো, যিনি এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও এমন কিছুর মুখোমুখি হয়েছিলেন যা তার আজন্ম বিশ্বাসকে ধূলিসাৎ করে দিয়েছিল। সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রাম, আর সেই গ্রামের বুক চিরে যাওয়া জনহীন এক অভিশপ্ত বিল, যাকে স্থানীয়রা বলে নরকের দুয়ার। লোকে বলে ওই বিলের জল কখনো শুকায় না, কোথাও না কোথাও ঠিকই থেকে যায়। আর ওখানে বাতাস বইলে নাকি মানুষের কান্নার শব্দ শোনা যেত। ঠিক তেমনই এক তপ্ত দুপুরে যখন কাকপক্ষীটিও ডাকছিল না, তখন সেই বিলে নিতাই গোয়ালার সাথে যা ঘটেছিল, বিশ্বাস করুন, সেই কাহিনী শোনার পর নির্জন পথে একা হাঁটার সাহস আপনি আজ রাতে অন্তত পাবেন না। কি দেখেছিল নিতাই সেই বিলে? কেন আজও গ্রামের মানুষ ওই বিলের দিকে আঙুল তুলে কথা বলতে ভয় পায়? জানতে হলে পুরো ঘটনাটি শুনুন। সাতক্ষীরার সেই গ্রামটির চারপাশ যেন ছবির মতো সাজানো। বিশাল বিশাল ধানক্ষেত, আর তার ঠিক মাঝখানে কয়েকশো একর জায়গা জুড়ে বিস্তৃত সেই মরা বিল। বর্ষাকালে এই বিল হয়ে ওঠে এক উত্তাল সমুদ্র, আর শীতের শেষে যখন জল নেমে যায় তখন জেগে ওঠে নোনা মাটির ধূসর আলের পথ। এই বিলকে ঘিরে গ্রামবাসীর মনে এক আদিম আতঙ্ক কাজ করে। তারা বিশ্বাস করে এই বিলের তলায় লুকিয়ে আছে শত শত বছরের অতৃপ্ত আত্মা। এই গ্রামেরই সহজ সরল মানুষ নিতাই গোয়ালা। প্রতিদিন ভোরে যখন আকাশের নীলচে আভা ফুটে ওঠে, তখনই নিতাই গরু দোহাতো। তারপর দুটো বড় বড় মাটির হাঁড়িতে খাঁটি দুধ ভরে কাঁধে বাঘ তুলে বেরিয়ে পড়ত। ৫-৬টা গ্রাম ঘুরে দুধ বিক্রি করে দুপুরের কড়া রোদে সে বাড়ি ফিরত। নিতাই যে একেবারে ভয়হীন ছিল তা কিন্তু নয়। সে জানতো যে এই মরা বিল ভালো জায়গা নয়। সে নিজেও বড়দের মুখে শুনেছে যে সন্ধ্যার পর এখানে পিলে বা আলে আর আনাগোনা বাড়ে। কিন্তু নিতাইয়ের মনে একটা বদ্ধমূল ধারণা ছিল যে ভূতপ্রেত যাই থাকুক না কেন, তারা তো অন্ধকার আর রাতের সঙ্গী। ভরা দুপুরে যখন সূর্য মাথার উপর আগুন ঢালছে, তখন কিসের ভয়? সেদিন দুপুরে বিলের পথ ধরার সময় নিতাই মনে মনে ভাবছিল, সকাল থেকে ৩ গ্রামে দুধ দিয়ে শরীরটা বড্ড ক্লান্ত। বড় রাস্তা দিয়ে ঘুরতে গেলে আরও ১ ঘন্টা লাগবে। তার চেয়ে বিলের আল দিয়ে দ্রুত বাড়ি গিয়ে একটু জিরিয়ে নেওয়া যাক। এখন তো দুপুরবেলা, আলিয়া নিশ্চয়ই এই কড়া রোদে আমাকে ধরতে আসবে না। কিন্তু নিতাই জানতো না যে মরা বিলের সেই অশুভ শক্তিগুলো শুধু অন্ধকারের জন্য অপেক্ষা করে না, তারা ওত পেতে থাকে নির্জনতার জন্য। নিঝুম দুপুরের বিলের নির্জনতা নিতাইয়ের জন্য এমন এক মরণ ফাঁদ পেতে রেখেছিল যা সে তার দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। নিতাই যখন বিলের ঠিক মাঝখানে পৌঁছালো, তখন হঠাৎ চারিদিকের বাতাস থেমে গেল। মরা বিলের ডালের ক্ষেতগুলো আগে বাতাসে দুলছিল, কিন্তু এখন সেগুলো যেন পাথরের মতো স্থির হয়ে গেছে। এমনকি একটা পাখিও ডাকছে না। নিতাই খেয়াল করলো তার নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি হচ্ছে, যেন ঠিক তার পেছনে কেউ হুবহু তার মতোই পা ফেলছে। সে একবার থেমে দেখলো। নিতাই থামার সাথে সাথে পেছনের শব্দটাও থেমে গেল। সে আবার হাঁটা শুরু করলো। পেছন থেকেও আবারও সেই পায়ের শব্দ ভেসে এলো, কিন্তু এবার তার মনের ভেতর কু গাইতে লাগলো। সে এবার বুঝতে পারলো এই নির্জন বিলে সে আর একা নেই, কেউ একজন তাকে ঠিকই অনুসরণ করছে। হঠাৎ ডালের ক্ষেতের গহীন কোণ থেকে একটা মিটমিটে আলো জ্বলে উঠল। প্রথমে নিতাই ভাবলো হয়তো কোনো কৃষক বিড়ি ধরিয়েছে, কিন্তু না, আলোটা স্থির নয়, বরং ফ্যাকাশে নীল আর লালাভ আগুনের একটা মিশেল। আলোটা লাটিমের মতো ঘুরতে ঘুরতে আলের পথের দিকে এগিয়ে আসতে লাগলো। নিতাইয়ের বুকটা ধক করে উঠল। সে শুনেছে সাতক্ষীরার এই বিলগুলোতে একসময় অনেক মানুষ মাছ ধরতে গিয়ে বা পথ হারিয়ে ডুবে মরেছে। তারাই নাকি আলেয়া হয়ে পথ ভোলা পথিকদের ডাক দেয়। নিতাই নিজের মনকে সান্ত্বনা দিল, ভয় নেই নিতাই, ওটা গ্যাসের আলো। কিন্তু এরপর সে দেখল আলোটা ঠিক তার দশার সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়েছে, আর সেই আলের ভেতর থেকে একটা পচা গন্ধ ভেসে আসছে, যেন বহু বছর আগে মরে যাওয়া কোনো পশুর দেহ থেকে আসা গন্ধ। ভয়ে নিতাই দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু অবাক কাণ্ড, সে যত জোরে হাঁটে বিলের আলপথটা তত লম্বা হতে থাকে। যে পথ পার হতে মাত্র 10 মিনিট লাগে, সেখানে সে প্রায় আধ ঘন্টা ধরে হাঁটছে। সে ঘামতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। সে পেছনে ফিরল, কিন্তু অবাক হয়ে দেখলো পেছনে কোনো রাস্তা নেই। যে পথে সে এসেছে সেই পথটা কোথায় গিয়ে মিলেছে তার কোনো হদিশ নেই।
ঠিক তখনই তার কানের কাছে কেউ যেন শীতল এক দীর্ঘশ্বাস ফেলল। নিতাই ভাবছে যে পাশ থেকে ফিসফিসানি স্বরে কেউ বলছে, নিতাই, অনেক তো পরিশ্রম করলি, এবার একটু জিরিয়ে নে, এদিকে আয়, এই তো ঠান্ডা জল। নিতাই আতঙ্কিত হয়ে ডানে তাকালো। সে দেখলো সেই নীলচে আলোটা এখন একটা মানুষের ছায়ার রূপ নিয়েছে। তার কোনো চেহারা নেই, শুধু দুটো জ্বলন্ত চোখের গর্ত। আলোটা তাকে ইশারা করছে বিলের সেই গভীর খাদের দিকে, যেখানে পচা পাক আর অন্ধকার জল জমে আছে। নিতাইয়ের পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। সে অনুভব করলো তার কাঁধের বাঁকটা কেউ যেন নিচের দিকে টেনে ধরেছে। মনে হলো অদৃশ্য কোনো শক্তি তাকে সেই খাদের দিকে ঠেলে দিচ্ছে। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। সে দেখলো সামনে একটা সুন্দর বাগান দেখা যাচ্ছে, যেখানে অনেক মানুষ বসে আছে, আর তার মন চাইছে সেখানে চলে যেতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিতাইয়ের মনে পড়লো তার ঠাকুমার একটা কথা, বিলে যদি কখনো দিক ভুলে যাস তবে বুঝবি তোকে ঘরে ধরেছে, তখন সশব্দে কোনো কিছু ভাঙবি, তবেই তোর মায়া কাটবে। নিতাই মরণপণ শক্তিতে শেষবারের মতো ভগবান শ্রীকৃষ্ণের নাম নিল, এবং সে তার কাঁধের সেই বাঘটা দুহাতে তুলে সজোরে পাথুরে মাটির উপর আছাড় মারল। হঠাৎ মড়মড় করে মাটির হাড়ি দুটো শত টুকরো হয়ে ভেঙে পড়ল। সেই শব্দের প্রতিধ্বনি যেন পুরো মরাবিলের স্তব্ধতা চিরে দিল। আর সাথে সাথে সেই মায়াবী বাগান, সেই নীলচে আলো আর পচা গন্ধ সব কর্পূরের মতো উড়ে গেল। নিতাই হাঁপাতে হাঁপাতে দেখল সে যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে মাত্র 3 পা দূরেই ছিল বিলের সেই মরণ ফাঁদ। বিশাল একটা গর্ত, যা ঘন কালো কাদায় ভরা। আর 3 পা বাড়ালেই সেই অতল পাকে নিতাই হারিয়ে যেত। সেখানে কেউই তাকে খুঁজে পেত না। সে পাগলের মতো দৌড়ে গ্রামের দিকে ছুটল। এরপর নিতাই আর পিছনে ফিরে তাকায়নি। গ্রামে পৌঁছে সে যখন সবার কাছে এই ঘটনা বলল, তখন গ্রামের বৃদ্ধরা কপালে হাত ঠেকালো। তারা বলল, নিতাই, ওই বিলের তলায় যে কঙ্কালগুলো আছে তারা তোকে আজ একেবারেই শেষ করে ফেলতো। বন্ধুরা, সাতক্ষীরার সেই মরা বিলের কালবেলা থেকে নিতাই গোয়ালা সে যাত্রায় বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু অলৌকিক শক্তির ছায়া কি অত সহজে পিছু ছাড়ে? আপনারা একটু আগে শুনলেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে আর মাটির হাড়ি ভেঙে সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এলো। কিন্তু আসল আতঙ্ক তো শুরু হলো তার 3 দিন পর। যখন শরীরে জ্বর নামলো, তখন নিতাই ভাবলো সব বোধহয় শেষ। কিন্তু সে জানতো না, মরা বিলের সেই অতৃপ্ত আত্মা তার গায়ের গন্ধ চিনি নিয়েছে। এরপর একদিন নির্জন রাতে যা ঘটেছিল গ্রামের সেই বেতবাগানে, তা নিতাই কল্পনাও করতে পারেনি। নিতাই সুস্থ হওয়ার পর 3 দিন বাড়ি থেকে বের হয়নি। কবিরাজের ঝাড়ফুঁক আর সরিষা পড়া তাকে কিছুটা শান্তি দিয়েছিল, কিন্তু অভাবের সংসার, ঘরে বসে থাকলে তো আর হাড়ি চলবে না। 4র্থ দিন বিকেলে নিতাই বের হলো গ্রামের হাটের উদ্দেশ্যে, কিছু সদাইপাতি আর বাড়ির জন্য তাজা মাছ কেনা। হাটবার বলে কথা, লোকজনের ভিড়ে নিতাইয়ের ভয়টা একটু কম ছিল। সে ঠিক করলো আজ আর কোনো মতেই মরাবিলের পথে সে যাবে না। সে সিদ্ধান্ত নিল দীর্ঘ পথ হলেও গ্রামের উত্তর পাড়ার বেতবাগানের পাশ দিয়ে যে পাকা রাস্তাটা আছে সেটা দিয়েই সে ফিরবে। কিন্তু সে কি জানতো, শয়তান সবসময় তার নিজের রাজত্বে ডালপালা মেলে বসে থাকে। সূর্য তখন প্রায় অস্ত যায়। গধূলির আলো মুছে গিয়ে আকাশে এক অদ্ভুত ছাইরঙা অন্ধকার নামছে। নিতাইয়ের হাতে একটা বাজারের থলি, তাতে বড় একটা রুই মাছ আর কিছু সবজি। সে দ্রুত পায়ে হাঁটছে। রাস্তার দুপাশে ঘন ঝোপঝাড় আর বিশাল এক বেতবাগান। এই বাগানটি এতটাই ঘন যে দিনের বেলাতেও এর ভেতরে সূর্যের আলো ঢোকে না। হঠাৎ নিতাই খেয়াল করলো তার হাতের বাজারের থলিটা যেন ক্রমেই ভারী হচ্ছে। সে ভাবলো মাছটা হয়তো নড়াচড়া করছে, কিন্তু না, থলিটার নিচের দিকে কেউ টানছে। নিতাই আর চোখে নিচের দিকে তাকালো। তার পায়ের ছায়াটা যেন তার শরীরের চেয়ে অনেক বেশি লম্বা হয়ে রাস্তার ওপর শুয়ে আছে। অথচ আকাশে তখনও চাঁদ ওঠেনি, চারপাশ প্রায় অন্ধকার। ঠিক যখন সে বেতবাগানের মাঝখানের দিকে পৌঁছালো, তখন বাগানের ভেতর থেকে একটা খড়খড় খড়খড় করে শব্দ এলো, যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। নিতাই থমকে দাঁড়ালো, আর ঠিক তখনই তার কানে এলো এক অদ্ভুত শব্দ। কেউ যেন খুব করুণ সুরে গুনগুন করে গান গাইছে। শব্দটা আসছে বেতবাগানের একদম ভেতর থেকে। নিতাই নিজেকে বোঝালো, না, ওটা বাতাসের শব্দ। কিন্তু পরক্ষণেই সে দেখলো রাস্তার ঠিক মাঝখানে একটা ছোট বাচ্চা বসে আছে। তার গায়ের রং কুচকুচে কালো, আর সে রাস্তার ধুলো দিয়ে কি যেন খেলছে।
নিতাই কাছে যেতেই দেখলো বাচ্চাটা আসলে খেলছে না, সে একটা মরা ব্যাঙের চামড়া ছাড়াচ্ছে। নিতাই ভয়ে চিৎকার দিতে গিয়েও পারল না, তার গলা তো শুকিয়ে কাট। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু কিন্তু ঠিক সেই মুহূর্তে বাচ্চাটা ঘাড় ঘুরিয়ে তাকালো। নিতাই দেখে তার মুখ নেই, শুধু মসৃণ চামড়া আর কপালে একটা চেরা দাগ। নিতাই দিকবিদিক জ্ঞান হারিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু পাকা রাস্তাটা যেন হঠাৎ করেই শেষ হয়ে গেল। সে দেখলো সে আর রাস্তার ওপর নেই, বরং সে ঢুকে পড়েছে সেই কাটা ভরা বেতবাগানের ভেতর। শয়ে শয়ে বেত গাছের ধারালো কাটা তার জামা ছিঁড়ে গায়ের চামড়া ফালাফালা করে দিচ্ছে। অন্ধকারে সে দেখলো সেই মসৃণ মুখের ছায়াটা এখন কয়েক হাত লম্বা হয়ে গেছে, আর তার একটা লম্বা লিকলিকে হাত নিতাইয়ের গলার দিকে এগিয়ে আসছে। তার আঙুলগুলো যেন শুকনো কাঠের কাঠি। নিতাই বুঝতে পারলো এটা মায়া। সে আবার সেই ঘোরের মধ্যে পড়ে যাচ্ছে। সে পকেট থেকে কবিরাজের দেওয়া সেই সরিষা পড়া বের করার চেষ্টা করলো, কিন্তু তার হাত যেন পাথর হয়ে গেছে। সে নড়তে পারছে না। কিছু দূর তাকিয়ে সে দেখলো একজোড়া আগুনের গোল্লা তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখন গ্রাম্য মন্দিরের সন্ধ্যা আরতের শঙ্খধ্বনি আর কাসর ঘণ্টার শব্দ দূর থেকে ভেসে এলো। সেই পবিত্র ধ্বনি কানে যেতেই নিতাইয়ের শরীরের জড়তা কাটলো। সে শেষ শক্তিতে চিৎকার করে বলল, জয় শ্রীকৃষ্ণ। বলতে বলতে তার বাড়ির দিকে দৌড়াতে লাগলো। নিতাই সেদিন রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরেছিল। তার সারা গায়ে ছিল বেতগাছের কাটার গভীর আঁচড়। বৌদ্ধমশাই বলেছিলেন, মরাবিলের সেই অতৃপ্ত আত্মাগুলো সহজে কাউকে ছাড়তে চায় না। তারা ছলে বলে কৌশলে তাদের রক্ত চুষে নেওয়ার জন্য তৈরি থাকে। সাতক্ষীরা সেই গ্রামের মানুষ আজও সন্ধ্যার পর ওই বেতবাগানের রাস্তা এড়িয়ে চলে। আজও অনেকে বলে নিঝুম রাতে ওই রাস্তা দিয়ে হাঁটলে নাকি কারো অদৃশ্য পায়ের শব্দ শোনা যায়। বন্ধুরা, বিজ্ঞান হয়তো অনেক কিছু ব্যাখ্যা করতে পারে, কিন্তু নির্জন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এই আদিম রহস্যগুলো কি আসলেই মিথ্যা? আপনার কি মনে হয়? আপনি কমেন্ট করে জানান। আর আপনার এলাকায় যদি এমন কোনো গা ছমছমে ঘটনা থাকে, আমাদের ইমেইল করতে পারেন। দেখা হচ্ছে আগামী রবিবার, আর ওই দিন দেখা হবে এর থেকেও ভয়ঙ্কর কোনো সত্য ভৌতিক কাহিনী নিয়ে। ভিডিওর শেষে একটাই কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যাতে অন্যরাও সতর্ক থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি ভূত কাহিনী থেকে। সাবধানে থাকবেন, কারণ ছায়া শুধু আলোতেই থাকে না, অন্ধকারেও পিছু নেয়।